সামনে সমুদ্র, ক্যারিবিয়ান সি, কয়েকটা টার্টল জলের মধ্যে খেলছিল। দূর থেকে দেখতে যতটা সুন্দর, এর হিস্ট্রি কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং। ফোর্টটির 3টি সার্কুলার টাওয়ার আছে। আমরা চলে গেলাম খাবারের সন্ধানে। বুঝবেন, এটা শুধু বাজার নয়, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জায়গাটা যেন পুরোনো ওম্যানকে এখনো বাঁচিয়ে রেখেছে। নয়, এই ট্রিপে ও কয়েকটা অ্যারাবিক ওয়ার্ডও শিখে ফেলে, আর সেই মেমোরির দাম কোনো সুখে পাওয়া যায় না। আমরা কোথায় চলে এসেছি? ভাবুন তো, আপনি একটা সুন্দর কর্নিশ ধরে হাঁটছেন, সামনে সমুদ্র, জলে ক্রুজ ভাসছে, আর আপনার ঠিক মাথার উপরে দাঁড়িয়ে আছে 800 বছরের পুরনো একটা ফোর্ট, যেটা একসময় এই শহর আর বন্দরকে পাহারা দিত। সেদিন আমরা শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু মুত্রাতে পৌঁছে মনে হলো এটা শুধু একটা সাইট সিইং ট্রিপ হতে যাচ্ছে না। আগের ব্লগে বলেছিলাম লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর এবার নেক্সট স্টপ মুত্রা কর্নিশ। আচ্ছা, এখানে গাড়িটা পার্ক করেই আমরা হাঁটা শুরু করলাম। কোনো তাড়া নেই, কোনো ডেডলাইন নেই, শুধু সামনে সমুদ্র আর পাশে মাস্কাটের সেই পাহাড় ঘেরা ল্যান্ডস্কেপ। হাঁটতে হাঁটতে একটা সময় পিছনে তাকালাম, আর তখনই বুঝলাম এই জায়গাটাকে শুধু ক্যামেরায় ক্যাপচার করলে হবে না, একটু সময় নিয়ে দেখতেও হবে। কর্নিশের একদিকে অ্যারাবিয়ান সি, অন্যদিকে পাহাড় আর ঐতিহ্যবাহী শহর। আর জলের দিকে তাকাতে আরো একটা সারপ্রাইজ, কয়েকটা টার্টল জলের মধ্যে খেলছিল। আংশু তো সঙ্গে সঙ্গে এক্সাইটেড, একটার পর একটা প্রশ্ন। ওই দেখো, আরেকটা ওটা কচ্ছপ না, ওটা মানে রেফে। বাচ্চাদের সঙ্গে ট্রাভেল করলে একটা মজার ব্যাপার হয়, আপনি যে জায়গাটাকে শুধু একটা টুরিস্ট স্পট হিসাবে দেখছেন, ওরা সেটাকে একটা গল্প বানিয়ে ফেলে। আর সেদিন আংশুর সেই কিউরিওসিটিটাই আমাদের পুরো এক্সপিরিয়েন্সটাকে আরো ইন্টারেস্টিং করে তুলেছিল। হাঁটতে হাঁটতে সামনে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রুজগুলো চোখে পড়ল। পাহাড়ের ব্যাকড্রপ, নীল জল, পুরনো হারবার, আর সেই ক্রুজ একটা পোস্টকার্ডের মতো ভিউ। কিন্তু এই সুন্দর দৃশ্যের পেছনে যে কত বছরের হিস্ট্রি লুকিয়ে আছে সেটা তখনও পুরোপুরি ভাবিনি। তারপর আমি আংশুকে দেখালাম ওই যে মুত্রা ফোর্ট। দূর থেকে দেখতে যতটা সুন্দর, এর হিস্ট্রি কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং। এই ফোর্টের মূল নির্মাণ পর্তুগিজরা 1580 দশকে করেছিল। পরে আলদিয়া আরুবা শাসকদের সময় 1624 থেকে 1742-এর মধ্যে এটি পুনর্নির্মাণ করা হয়। ভাবুন একবার, আজ যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি, শত শত বছর আগে সেই একই পাহাড়ের উপর থেকে মানুষ এই হারবারের শহরের দিকে নজর রাখত। ফোর্টটির 3টি সার্কুলার টাওয়ার আছে, একটি বড় সেন্ট্রাল টাওয়ার আর 2টি ছোট টাওয়ার। মূল উদ্দেশ্য ছিল স্ট্র্যাটেজিক ডিফেন্স, বিশেষ করে হারবার আর শহরকে আক্রমণ থেকে রক্ষা করা। এক সময় যেখানে ছিল পাহারা একই জায়গায়, আজ সেখানে আমরা দাঁড়িয়ে ফ্যামিলির সঙ্গে একটা সুন্দর বিকেল কাটাচ্ছি। হিস্ট্রি বোধহয় এমন, জায়গা একই থাকে কিন্তু সময় তার গল্প বদলে দেয়। আর আমাদের হাঁটা কিন্তু তখনও শেষ হয়নি। কর্নিশের শেষ দিকে পৌঁছাতে সন্ধ্যার আলো আরো একটু বদলে গেল। তারপর ফাউন্টেন শো, সঙ্গে সুন্দর লাইটিং। দিনের আলো ধীরে ধীরে কমছে, আর চারপাশে আর্টিফিশিয়াল লাইটস একে একে জ্বলে উঠছে। মনে হচ্ছিল মুদ্রা যেন দিনের একটা চ্যাপ্টার বন্ধ করে ইভিনিং এর নতুন চ্যাপ্টার খুলছে। কিন্তু এতক্ষণ হাঁটার পর আমাদের নিজেদের চ্যাপ্টারে একটা সমস্যা তৈরি হয়ে গেছিল, খিদে, ভীষণ খিদে। তাই হিস্ট্রি, সাইটসিং সবকিছুকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে আমরা চলে গেলাম খাবারের সন্ধানে। আর তখনই ট্রাই করলাম এখানকার শোয়ারমা। ওমানে আমরা এর আগেও বেশ কয়েক জায়গায় শোয়ারমা খেয়েছি, কিন্তু সত্যি বলতে এইটা আমাদের কাছে বেস্টের মধ্যে একটা। ট্রাভেলের একটা জিনিস আমার বেশ ভালো লাগে, কখনো কোনো 5 তারা রেস্টুরেন্ট নয়, কোনো ছোট্ট লোকাল ফুড স্টপই হঠাৎ করে পুরো দিনের ফেভারিট মেমোরি হয়ে যায়। শোয়ারমা শেষ, এবার আবার হাঁটা। আর এবার আমরা ঢুকে পড়লাম মুত্রা সুকের ভেতর। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে একটা সাধারণ বাজার, কিন্তু ভিতরে ঢুকলেই বুঝবেন এটা শুধু বাজার নয়,
এটা যেন ওমানের পুরনো জীবনযাত্রার একটা লিভিং মিউজিয়াম। সরু সরু লেন, একটার পর একটা দোকান, আর চারপাশে পারফিউম, সিলভার জুয়েলারি, ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট, স্পাইসেস, পোশাক, আর সবচেয়ে পরিচিত ওমানি সভেনির। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে মডার্ন শপিং মলের মতো শুধু জিনিস কিনতে আসা নয়, এই ট্রেডিশনাল সুকগুলোতে এখনো ওমানি কালচার আর ট্রেডিশনাল প্রোডাক্টসের একটা আলাদা কানেকশন অনুভব করা যায়। এক একটা দোকানে ঢুকছি, কিছু দেখছি, কিছু পছন্দ হচ্ছে, আবার কিছু কিনছি বন্ধু আর পরিবারের জন্য। আর সুকের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, এই জায়গাটা যেন পুরনো ওম্যানকে এখনো বাঁচিয়ে রেখেছে। একদিকে বাইরে মডার্ন মস্কাট, আর কয়েক পা ভিতরে ঢুকলেই যেন কয়েক দশক, কয়েক শতক পিছিয়ে যাওয়া যায়। এটাই হয়তো মুদ্রার আসল চাপ। এখানে হিস্ট্রি শুধু বইয়ের পাতায় নেই, হিস্ট্রি আপনার চারপাশে হাঁটছে। কিন্তু এই পুরো ট্রিপের সবচেয়ে বিউটিফুল পার্ট ছিল অন্য কিছু। আমরা দুজনেই কাজ করি, প্রতিদিনের জীবনে কাজ আছে, রেসপন্সিবিলিটি আছে, আর সময়টা নিজের মতো করে পাওয়া সবসময় সম্ভব হয় না। তাই এমন একটা দিন যেখানে কোনো ডেডলাইন নেই, কাউকে তাড়া করতে হচ্ছে না, কাজেরও চিন্তা নেই, শুধু আমরা তিনজন হাঁটছি, খাচ্ছি, গল্প করছি, আর অংশু তার বাবাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। শুধু হিস্ট্রি নয়, এই ট্রিপে ও কয়েকটা অ্যারাবিক ওয়ার্ডও শিখে ফেলবে। একটা জায়গায় ঘুরে এসে যদি শুধু কয়েকটা ছবি থাকে সেটা একটা ট্রিপ, কিন্তু একটা জায়গা থেকে যদি একটা বাচ্চা নতুন কিছু শেখে, নতুন প্রশ্ন করে, নতুন কিছু মনে রাখে, তাহলে সেটা একটা মেমরি। আর হয়তো এটাই ফ্যামিলি ট্রাভেলের সবচেয়ে সুন্দর দিক। আমরা ভাবি আমরা বাচ্চাদের পৃথিবীটা দেখাচ্ছি, কিন্তু সত্যি বলতে ওরাই আমাদের আবার নতুন করে পৃথিবীটা দেখাতে শেখায়। মুদ্রা কর্নিশের সেই হাঁটা, জলে খেলতে থাকা টার্টলস, দূরে ক্রুজ, পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো ফোর্ট, ফাউন্টেনের আলো, তারপর সেই অসাধারণ শর্মা, আর শেষে মুদ্রা চোখের এই সরু গলিতে আমাদের ছোট্ট শপিং, সব মিলিয়ে দিনটা হয়তো খুব বড় কিছু ছিল না, কিন্তু আমাদের জন্য এই ছোট ছোট মুহূর্তগুলোই তো বড় হয়ে থেকে যায়। কারণ জীবন সবসময় বড় ভেকেশনের জন্য অপেক্ষা করে না। কখনো একটা ফ্রি আফটারনুনই যথেষ্ট, কখনো একটা কর্নিশের হাঁটাই যথেষ্ট, আর কখনো শুধু নিজের মানুষগুলোর সঙ্গে কয়েক ঘন্টা নির্ভর থাকাটাই সবচেয়ে বড় লাক্সারি। সেদিন মুদ্রা থেকে আমরা কিছু গিফট নিয়ে ফিরেছিলাম, কিন্তু সত্যি বলতে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আরো কয়েকটা জিনিস, একটা সুন্দর ফ্যামিলি মেমোরি। আর সেই মেমোরির দাম কোনো সুকে পাওয়া যায় না।